হ্যাঁ, দেখছি দেখছি, ঠিক আছে, দেখছি। কয় নাম্বারটায় তোমরা প্রবলেম বললা? 6 নাম্বার? এটা মানে হচ্ছে একটা হিসাবের যে 200 টাকা, তো আমি রেওয়া মিলে লিখছি মাত্র 20 টাকা, অর্থাৎ লেখা বাকি আছে কত? 180 টাকা আমার লেখা বাকি আছে, মানে 180 টাকা হচ্ছে তফাৎ হবে হিসেবটা। সহজ প্রশ্ন তো। 200 টাকার জের আমি 200 টাকা না লিখে একটা শূন্য বাদ পড়ছে, মানে আমি 20 টাকা লিখে ফেলছি। তা বাকি থাকে মানে শর্ট হচ্ছে কত, আমি লিখি নাই কত টাকা, পার্থক্য হবে কত টাকা, মানে 180 টাকা পার্থক্য হবে। ভুলের পরিমাণ বা পার্থক্য হবে 180 টাকা, বুঝছি। আমার কথা এতক্ষণ কিছুই শোনা যায়নি, আমি স্পিকার অফ রেখে বলছি এই কথা। আচ্ছা, এটা ওই দিনও বলছিলাম যে 200 টাকা লেখার কথা আমি 20 টাকা লিখছি, মানে আমি লিখি নাই 180 টাকা। 180 টাকা আমার হচ্ছে দুই পাশের মিলের পার্থক্য পরিমাণ বা ভুলের পরিমাণ হবে। জি হবে, সহজ প্রশ্ন তো এটা। আচ্ছা, তাহলে আজকের পড়া শুরু করি, হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা করা থাকলে করে নাও। ওকে, তাইলে আজকে যে জিনিসটা এটা একটু ভালো মতো বুঝো, ইম্পর্টেন্ট জিনিস। উপরের এই কথাগুলা একটু জাস্ট রিডিং পড়ার জিনিস, এগুলা থেকে এগুলা তেমন ক্রিটিক্যাল কোনো কথাবার্তা না। যে মানে কি, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে এটাকে আমরা সমন্বিত ক্রয় মূল্য বলে থাকতে পারি, ইংরেজিতে কস্ট অফ গুডস সোল্ড বলে, যেটাকে কস্ট অফ গুডস সোল্ড। হুম। তো পণ্যের সমন্বিত ক্রয় মূল্য বলতে বোঝায় একটা পণ্য বিক্রি করতে কত টাকা খরচ হয়েছে। সোজা কথায় মানে পণ্যের ক্রয় মূল্য বলতে বোঝায় যে এই পণ্যটা, যেই পণ্যটা বিক্রি করা হয়েছে, বিক্রিকৃত পণ্যটা, কোন পণ্যটার পিছনে কত টাকা খরচ হয়েছে, এই সবটুকুই হচ্ছে অ্যাডজাস্টেড। সবটুকুই অ্যাডজাস্টেড কথাটার মানে হচ্ছে সমন্বিত বাংলায়। অ্যাডজাস্টেড, সব যোগ বিয়োগ হিসেব নিকেশ করে ফাইনালি যত টাকা খরচ হলো সেই খরচটার নামই হচ্ছে পণ্যটার ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলে। আর কি এখানে আর সহজ সহজ কিছু কথা বলা আছে যে মোট লাভ মানে কি, আমরা জানি কি মোট লাভ, লাভ হইলো কয় টাকা, কিভাবে বের করব, বিক্রয় মূল্য বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। মানে একটা জিনিসের বিক্রি করছি কত টাকা দামে, আর এটার পিছনে আমার জিনিসটা কিনতে এবং এটা সহ আনুষঙ্গিক যত খরচ হয়েছে বা বিক্রিত পণ্যটার পিছনে আমার যত টাকা ব্যয় হয়েছে, এই ব্যয়টা বাদ দিলেই তো আমার লাভটা থাকবে। সহজ হিসাব নিকাশ এগুলা, সহজ কথাবার্তা। এরপরে এই যে এই গ্রাফটা, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা আমি সুন্দর সহজ করে বোঝাচ্ছি নিচের কথাগুলা দিয়ে, হ্যাঁ। উপরের অংশটা তেমনই important কিছু না। টপিকের নাম হলো ক্রয় বিক্রয়, পণ্যের পণ্যের হিসাব নিকাশ, পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। এটা আছে তোমাদের লেকচার, স্কলার্সের লেকচার 6, স্কলার্সের কোচিং এর শীটের লেকচার 6 আছে। হ্যাঁ হ্যাঁ, বিক্রিত পণ্যের হিসাব নিকাশ, দেখ, ওইটা। তো আমি একটা জিনিস তোমাকে দেখাই, এই যে লেকচার শীটের মধ্যে জুম করে দেখাচ্ছি, 2 নাম্বার যে কথাটা, এই যে 2 নাম্বার এই কথাটা, এইটাই মেইন মূলত। এই যে নিচে এতগুলা এতগুলা সূত্র বানাইছে, একদম সহজ করে আমি জিনিসটা তোমাকে বলি। দেখো তো, এই যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান, বীজগণিত আমরা করছি না, এইটা সমান সমানের এই পাশে আছে। তো আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়টা সমান সমানের ওই পাশে এটাকে রেখে বাকিগুলো সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ এইটা বিয়োগ এটা করি, তাহলে তো আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। বুঝা যাচ্ছে? বোঝো নাই মনে হয়।
আচ্ছা, আবার আবার বলতেছি। 2 নম্বর কথাটা দেখো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার দুই ভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা যায়। এইভাবেও করা যাবে অথবা এইভাবেও করা যাবে। বাম দিকে একটা আছে, ডান দিকে একটা আছে। এখন আমি কোনটা নিব, কোনটা ব্যবহার করব কোন সময়, এটা আবার ডিপেন্ড করবে যে আমার উদ্দীপকের মধ্যে কোন কোন জিনিসগুলো দেয়া আছে, কোন কোন জিনিসগুলো আমি ব্যবহার করতে পারবো। যেমন যদি প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় এই দুইটা জিনিস দেখো প্রশ্নের মধ্যে বলা আছে, দেয়া আছে, তাইলে আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারবো এই দুটো যোগ করে দিলেই। সহজ করে একদম সোজা বাংলা কথায়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি, বিক্রি করা যাবে, বিক্রি করার যোগ্য পণ্য এরকম কয় টাকার আছে এটা বুঝবো কিভাবে? আমার প্রারম্ভিক মজুত পণ্য যোগ কৃত পণ্যের ব্যয়, মানে আমি প্রথমে আমার যতটুকু পণ্য ছিল যোগ পরে কিনে আনা পণ্য, এই দুইটা যোগ করলেই তো আমি বুঝতে পারবো যে আমার বিক্রি করার যোগ্য পণ্য আছে কতটা। হ্যাঁ, এটা একটা। এইভাবে যদি প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় দিয়ে দেওয়া থাকে তাহলে এই দুটো যোগ করলেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়। আর যদি সমাপনী মজুদ পণ্য এই দুইটা জিনিস দেয়া নাই প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে, তখন যদি দেখো যে সমাপনী মজুদ পণ্যটা দেয়া আছে আর বিক্রিত পণ্যের ব্যয়টা দেয়া আছে, তখন এই দুইটা যোগ করলেও তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাবে একইভাবে। হ্যাঁ, তো এই লাইনটাকে এটা একটু খাতায় লিখে দেখাচ্ছি আমি। দরজাটা লাগাও, যাও। এই ঘরের মধ্যে কি? আচ্ছা, যে সূত্রটা এখানে লেখা ছিল এটা আমি একটু আবার সহজ করে বুঝাই এতক্ষণ যদি নাও বুঝে থাকো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, হ্যাঁ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এটা বের করা যাবে, এটা সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মূল্য বা কৃত পণ্যের ব্যয়, এই দুটো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন এখান থেকে যদি আমাকে প্রারম্ভিক মজুত পণ্য বের করতে বলে, বের করা যাবে না যে প্রারম্ভিক মজুত পণ্য সামনে রাখলাম, আমরা বীজগণিত করছি না ছোটবেলায়, জাস্ট এরকম প্রারম্ভিক মজুত পণ্যটাকে যদি এদিকে আনি তাহলে সমান সমানের এই পাশে এটা মাইনাস আকারে চলে যাবে, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটা কি বুঝাইতে পারছি? আসলে সাউন্ড কম দেখে আমার কেন জানি মনে হচ্ছে বুঝো নাই। না বুঝলে বলো, আবার বলো, এটা বুঝা দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট জিনিস, যতবার বোঝানো লাগে বোঝাবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, আমরা ছোটবেলায় বীজগণিত যে করতাম, মনে করো এরকম একটা 2x প্লাস 3 সমান সমান মনে করো আছে 2, কি করতাম, যদি আমি 2x এর মান জানতে চাই তো কি করব, 2 আছে এখানে, 3 কে মাইনাস আকারে ওইদিকে পাঠিয়ে দিব, -3 লিখবো, এরকম লিখবো না? জাস্ট এইরকম জিনিসটা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে এইটা যোগ এইটা। তাহলে আমি মনে করি এইটা বের করতে বললো, প্রারম্ভিক মজুত পণ্য বের করতে বললো, তো প্রারম্ভিক মজুত পণ্যটা সমাধানের পাশে রেখে এটা সমাধানের ওই পাশে পাঠিয়ে দিতেছি, তাই তো হয়? প্রারম্ভিক মজুত পণ্য সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিয়োগ ক্রয়, এই দুটো এইটা থেকে এটা বিয়োগ করলেই তো মাঝখানে এটা পাওয়া যায়। বিষয়টা বুঝছি? এইটা সমান সমানের এই পাশে রেখে এটা এইদিকে ওইদিকে পাঠিয়ে দিলাম। এবার বুঝছি, জাস্ট বীজগণিতের ওই সিস্টেমটা। আবার এটা একটা গেল, একইভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আরেকটা সিস্টেম ছিল না? হুম, যে বলছিলাম যে এই প্রারম্ভিক মজুদ আর ক্রয় মূল্য যদি না দেওয়া থাকে, আর যদি দেখো প্রশ্নের মধ্যে আছে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়, এইভাবেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা যায়। এখান থেকে যদি তোমাকে মনে করো আবার একইভাবে মনে করো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললো, তুমি এই সূত্রটা জানো, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললো, কিভাবে করবো? বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে আছে, এটা সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিব, সমাপনী মজুত পণ্য বিয়োগ,
এইটা তো ওই পাশে আছে, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুত পণ্য, তাহলে তো হবে। এটা মনে করো এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই। এটা একটা সংখ্যা দেওয়া আছে 1 লাখ, এটা দেওয়া আছে মনে করো 50,000, এটা দেওয়া নাই, বের করতে হবে। কিভাবে বের করবে? এটা থেকে এটা বাদ দিলেই তো বোঝা যায়। এভাবে করে এই জিনিসটা বের করা যাবে, এই জিনিসটা বের করা যাবে, এই জিনিসটা, যে কোনো একটা জিনিস বের করা যাবে। হ্যাঁ, তাহলে এই যে একটা লাইন, ওই আমি যে দেখাইলাম ওই লাইনটা, সেকেন্ড লাইনটা ওই যে যে দেখাইলাম যেটা। হুম হুম, বের করছি, স্ক্রিনটা সরে যায়, এটা অফ করলে একবার সরে যায়। এই যে সেকেন্ড লাইনটার কথা বলতেছিলাম, এই লাইনটাই মূলত ভেঙে হচ্ছে নিচের সবগুলা লাইন বানানো হয়েছে। তুমি একটু একবার মিলায় দেখো জিনিসটা মনে মনে, যে প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়। অথবা এই দুইটা জিনিস না দেওয়া থাকলে যদি সমাপনী মজুদ আর বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে দেখবা, এটা বের হয়। এটা সহজ, এটা প্রথমে বলে নিলাম। এখন এইখান থেকে মনে করো এই যে এইটুক দেওয়া আছে, এইটুকের মধ্যে বিকৃত পণ্যের ব্যয় বের করব। বিকৃত পণ্যের ব্যয় এটা মনে করে বের করতে বলছে, এটার একটা সংখ্যা দেওয়া আছে, এটার একটা সংখ্যা দেওয়া আছে, এটা বের করব। তাহলে কি করবো? এটা থেকে এটা বিয়োগ দিলেই তো হয়ে যায়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদটা বাদ দিলেই তো হয়ে যায়। বুঝছি? এটা থেকে এটা বিয়োগ দিলেই এই লাস্টেরটা পাওয়া যায়। হ্যাঁ, সমীকরণের মতো। একইভাবে নিচের গুলাও সমাপনী মজুদ মনে করে বের করতে বলছে। এই যে এইটা মনে করে বের করতে বলছে, এটার সংখ্যা দেওয়া আছে, এটার সংখ্যা দেওয়া আছে, এটা বের করতে বলছে। তখন কি করবো? এটা রেখে সমান সমানের ওই পাশে এগুলা পাঠিয়ে দেবো, এটা মাইনাস আকারে এদিকে পাঠিয়ে দেবো। তা এইভাবে সমাপনী মজুদ পণ্য বের করা যাবে, যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। হুম, হ্যাঁ, দুই, এই যে এই সূত্রটা, এই সেকেন্ড এই সূত্রটা, সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান সমান সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। এই যে এখানে পাঁচটা কথা দেওয়া আছে, এটা এই পাঁচটা জিনিসের পাঁচটাই বের করা যাবে, এই কথাটা শুধু মনে থাকলে। জাস্ট কথাগুলা সমান সমানের ওই পাশে মাইনাস আকারে পাঠাবো, বীজগণিতিক কমন সেন্সটা খাটায়া জাস্ট সূত্রটা তুমি ইউজ করতে পারবা। ওকে? আর সবচেয়ে বেটার আমার মনে হয় এই যেগুলো সহজেই মনে রাখা যায়। দেখো নিচের সবগুলাই তো বিয়োগই করা লাগে, সবগুলা তো বিয়োগই করা লাগে, একই একই রকম। যেটাই বের করতে বলুক, যে দুইটা দেওয়া আছে ওই দুইটা থেকে খালি বিয়োগ করতে হবে, এক্সেপ্ট প্রথমটা। এই সূত্রটা মনে রাখলে হয় কি, তোমার পরীক্ষার হলে মনে করো একটু হিসেব করে বের করতে 30 সেকেন্ড সময় নষ্ট হবে, এটা হচ্ছে বেটার, ওটা মনে রাখা একবার। হ্যাঁ, শামীমকে যেন বললা। হুম, হ্যাঁ, এই 3-4টা লাইন তো মনে রাখলেই আমার মনে হয় ভালো। আমি নিজেও মনে রাখছিলাম। মনে রাখলে হয় কি, এইটা তোমার মনে করো তুমি যে প্লাস মাইনাসটা একটু পরীক্ষার হলে বসে ভুলও করে ফেলতে পারো। তার চেয়ে এটা এখনই মনে রাখলেই হয়। 4টা মাত্র লাইন নিচে, হ্যাঁ? এই সব মিলে 5টা লাইন। এই হলো কথা। তাহলে এই জিনিসটা হচ্ছে এই ব্যাস একদম সহজ জিনিস। এটা নিয়ে একটু প্র্যাকটিস করো, দেখি পারা যাচ্ছে কিনা। যেমন এই যে এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে। হুম? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 28,000, কৃত পণ্যের ব্যয় 84,000, বিক্রিত পণ্যের ব্যয় 76,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? একদম সহজ। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তখন আমরা সূত্রের মধ্যে কি দেখলাম, যে প্রারম্ভিক না দেওয়া থাকলে, সমাপনী মজুদ দেওয়া থাকলে আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে আমরা এই দুইটাকে যোগ করে দিলেই হয়ে যায়, মাঝখানেরটা নেওয়ার দরকার নেই। যেহেতু প্রারম্ভিক মজুদ দেওয়া নাই, দেওয়া আছে সমাপনীটা, তাহলে এটার সাথে এটা যোগ করে দিলেই হয়। 28 আর 76 যোগ করলে কত হয়? 28 যোগ 76, 1,04,000 হয়। সহজ জিনিস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে। আবার 2 নম্বরেও দেখো, আমি এটাও একটু বলি। লাস্টে পরে কি বলছে, বের করতে বলছে বিকৃত পণ্যের ব্যয়। তা বিকৃত পণ্যের ব্যয় মানে কি? ওই যে ওই সূত্রটা তুমি এখন একটু খেয়াল করলেই হয়, যে বিকৃত পণ্যের ব্যয় কি দেখলাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ বিয়োগ করলেই হয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ বিয়োগ করলেই হয়, এই দুটো থেকে বিয়োগ করে দিই। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি? বিক্রি করা যাবে এরকম পণ্য আছে কি? আগে থেকে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়। তা নিট ক্রয় হবে এখানে কত?
3,000 আর 42,000, 45,000। এরপরে পণ্য আনয়নের জন্য জাহাজ ভাড়া 1800, মানে হচ্ছে 46,800। আর হচ্ছে আমদানি শুল্ক আছে 1500। তাহলে 48,300। হুম, 48,300 থেকে 7,000 বাদ দিলেই হয়। 48,300 থেকে মাইনাস সমাপনী মজুদ 7,000, 41,300। বিষয়টা বুঝতে পারছি? যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো যে ওই লাইনটাকেই ভেঙে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র বের হয় যে আহ, কৃত পণ্যের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ। তো বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে এই সব কটার যোগফল, আর সমাপনী মজুদ হচ্ছে 7,000। এই সব কটার যোগফল থেকে 7,000টা বাদ দিলেই হয়ে যায়। ওকে। আবার 3 নম্বরটাও দেখি পারা যায় কিনা। যে সমাপনী মজুদের পরিমাণ বের করো বলছে এটা, তাহলে পারা যাবে। একইভাবে এই সবগুলা যোগ করে এটা থেকে খালি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই হয়ে গেল, শেষ। তাহলে এই হলো সিস্টেম। এরকম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, কেমন একটু দেখি তো পারা যায় কিনা একটু এখান থেকে। 1 নম্বরটা একটু পরে বলতেছি, 1 নম্বরটা একটু অন্যরকম তো। 2 নম্বরটার থেকে দেখো, যে বলছে কি প্রারম্ভিক মজুদ এত, প্রারম্ভিক মজুদ সমাপনী এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যথাক্রমে 10,000, 15,000, 25,000। তাহলে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কত? আমরা জানি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বের করার সিস্টেম প্রারম্ভিক মজুদ আর হচ্ছে যোগকৃত পণ্যের ব্যয় অথবা সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু কৃত পণ্যের ব্যয় না, তাহলে লাস্টে দুইটা যোগ করে দিলে হয়, 15 আর 25 40। এটা দিয়ে কাজ নাই, 15 আর 25 যোগ করে দিলেই হয়ে যায় 40,000। বি হবে। বিষয়টা বুঝছি? আবার মনে করো 3 নম্বর। হুম, বলো। প্রশ্ন আছে কোনো? আচ্ছা আচ্ছা, আমি হেল্প করে দিচ্ছি আর কি। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কিভাবে, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় তাহলে কয় টাকা হবে বলো দেখি। এটার মধ্যে বিক্রিতটা দেওয়া আছে আর সমাপনী দেওয়া আছে, এই দুটো যোগ করলেই হয়ে যায়, লাস্টে দুইটা যোগ করলেই হয়ে যায়। 4,800, হ্যাঁ, 4,800, অ্যান্সার সি হবে। এইরকম করে সবগুলাই বুঝছি। মানে যে কোনো একটা মিক্স আপ করে কখনো বলবে বিক্রয়যোগ্য বের করো, কখনো বলবে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, কখনো বলবে সমাপনী মজুদ বের করো। মানে জিনিসটা তুমি ঘুরিয়ে খালি জিনিসটা সমান সমানের এই পাশে রেখে বাকিগুলো ওইদিকে পাঠিয়ে দিবা, যোগ বিয়োগ করে নিবা, ব্যাস। খালি ওই 5টা কথা, ওই যে লাইনগুলো আছে 5টা লাইন, ওগুলো একবার মনে রাখলেই হয়। 5টা লাইনেরও মনে রাখার সহজ বুদ্ধি বলে দিলাম, একটা লাইন মনে রাখলে হয়। তোমার যদি 5টা লাইন মনে রাখতে কষ্ট হয়, যে কোনো একটা প্রথম ওই 2 নম্বর লাইনটা মনে রাখলে, 2 নম্বর সূত্রটা মনে রাখলে তুমি এমনিই করে নিতে পারবে। হ্যাঁ, এখন কোনটা ব্যবহার করবো ডিপেন্ড করবে আমার প্রশ্নের মধ্যে কোন দুইটা দেওয়া আছে। ওকে। এটা সমীকরণের মতো করে, বীজগণিতিক সমীকরণের মতো করে সাইড চেঞ্জ করে যা ইচ্ছা বের করতে বলবে তাই আমরা বের করতে পারবো। এখানে আমি বললাম 1 নম্বরটা একটু অন্যরকম, দেখো তো। এই যে 1 নম্বর প্রশ্নটা আসছিল 2007-8 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রশ্নটা দেখো, এই যে আমি বলি কেন যে অঙ্কের প্রশ্নগুলা বেশি মজার থাকে, এই জন্য। এই যে একটু আগেও একটা দেখলাম এরকম, আহ, একজন প্রশ্ন করছিল যে এইরকম, এই জন্য আমি বলি যে লাস্টের কথাটা আগে দেখো কি বের করতে বলে। অঙ্ক দিয়ে কিন্তু কনফিউজ করে, শুধু শুধু মানুষের মাথা খারাপ করানোর চেষ্টা করে বা ইয়ে করানোর চেষ্টা করে, আসলে ভয় লাগানোর চেষ্টা করে। জিনিসটা সিম্পল। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, তো পণ্য বিক্রি করতে কয় টাকা খরচ গেছে আমি কিভাবে বুঝবো? বিক্রি করছি 10 লাখ টাকা, আর বলছে বিক্রি মোট লাভের হার 30%, মানে হচ্ছে 30%, মানে 10 লাখের 30% মানে হচ্ছে 3 লাখ টাকা। তো বিক্রি করছি 3 লাখ, লাভ হইছে, বিক্রি করছি 10 লাখ টাকা, লাভ হইছে 30%, মানে 3 লাখ। 7 লাখ টাকা তাহলে খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়, বোঝা যাচ্ছে। অ্যান্সার হবে হচ্ছে এ। একদম সহজ প্রশ্ন।
হ্যাঁ, আমি নিচে নিতে চাইছিলাম, কিন্তু এই তোমাদের তো মিট কি সবার ইনস্টল করা আছে কিনা এটা ভেবে ভাবলাম যে সবার মিট ইনস্টল করা আছে। একটু শিওর এনশিওর তাহলে মিটটা ইনস্টল করে রাখো। এই সেশনটাও যদি শেষ হয়ে যায় তাহলে নিশ্চয়ই হবে পরের সেশনে মিটের লিংক দিব। হ্যাঁ, এটা যেহেতু শুরু করি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ডকুমেন্ট শেয়ার দিচ্ছি। ওকে, এই প্রশ্নটা বুঝছো না তোমরা সবাই? এক নাম্বারটা বললাম যে একটু ডিফারেন্ট ছিল। ওকে, এই একটু আগে যে বললাম যে এই প্রশ্নটা বুঝছো না তোমরা সবাই? এক নাম্বারটা প্রশ্নটা খুব অনেক কথাবার্তা, অনেক অঙ্কের মতো কথাবার্তা দিয়ে রাখছে, জিনিসটা একদম সহজ আসলে। এইরকম এই জন্য একটু চালাকি করার কিছু প্রশ্ন থাকে, একটু মাথার জিনিসটা রেখে নিতে হবে যে অঙ্ক দিলেই শুধু যে কঠিন বা এই অনেকে অঙ্কের ভয় আছে এরকম কিছুই না। জাস্ট কমন সেন্সের দিক থেকে চিন্তা করলেই জিনিসগুলা, এগুলা ম্যাথমেটিক্যালি না ভেবে কমন সেন্সের মতো করে ভাবলেই এগুলো সহজে পারা যায়। শুধু কথাটা আমার বুঝতে অনেকের প্রবলেম হয়। এটা এটা বোঝার উপায় হচ্ছে এই প্রশ্নগুলার কথা ধীরে 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 প্র্যাকটিস করা, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারো ততই তোমার জন্য ভালো। ওকে, তাহলে এই অংশটা গেল। আরেকটা অংশ ছিল এখানে যেটা আমি তখন বলি না, এখন যেটা বলছি। এই অংশটা শেষ। দেখো নিচে একটা জিনিস বলা আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অথবা ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা বের করার সিস্টেমটা এবার দেখাই। এই যে এই টোটাল লেকচার শিটের মধ্যে আমি মাত্র 4টা নিয়ম বলবো, জাস্ট 4টা নিয়ম। এই 4টা নিয়মের মধ্যেই সবগুলো তোমার কভার আপ হবে, সবগুলো এমসিকিউ পারা যাবে ম্যাথমেটিক্যাল। তো অলরেডি একটা নিয়ম বলে ফেলছি। একটা নিয়ম ছিল আগেরটা, এই কয়েকটা নিয়মের জন্য 2 নম্বর লাইনটা বলছি মনে রাখতে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে এই জিনিসটা, যে যে কোনো জিনিসের উপর যদি মুনাফার হার বের করতে বলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অথবা ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এরকম মুনাফার হারটা যদি বের করতে বলে, এটা বের করার সিস্টেম হচ্ছে মোট মুনাফা উপরে, নিচে হচ্ছে যে জিনিসটার উপর হার বের করতে বলে। মোট মুনাফা উপরে, নিচে হচ্ছে যে জিনিসটার উপর হার বের করতে বলে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর হার বের করতে বলেছে, নিচে বিক্রয় মূল্য গুণ 100, শেষ, একদম সহজ। ক্রয় মূল্যের উপর যদি বিক্রিত পণ্যের মুনাফার হার বের করতে বলে, উপরে মুনাফা, নিচে ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতেই বিক্রিত পণ্যের ক্রয় মূল্যই বোঝায়, একই কথা। তো জিনিসটা কি সাম আপ করে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বললে উপরে মুনাফা, নিচে বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বললে উপরে মুনাফা, নিচে ক্রয় মূল্য গুণ 100, শেষ, একদম সহজ। ওকে, এই কথাটা খালি মনে রাখলেই যে কোনো ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলুক, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলুক, যেটা বলুক, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, অনেক আসে, এগুলো আমরা পারবো। যেমন এগুলার একটু প্র্যাকটিস করি।
এই নিয়মটার একটু প্র্যাকটিস করি। এটা হচ্ছে নিয়ম নাম্বার 2। 1 নম্বর এমসিকিউটা দেখো। 1 নম্বর এমসিকিউটার মধ্যে কি জিজ্ঞাসা করছে? ক্রয় মূল্যের উপর মুনাফার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? জিনিসটা বুঝতে পারছো? রিলেটেবল না? তো আমি তোমাকে জিনিসটা মনে রাখার জন্য বুদ্ধি বলবো একটা সহজে। আমি স্ক্রিনটা শেয়ার অফ করি। হুম? আমি একটু খাতায় লিখে দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা, আমি যে এর আগে যেটা বললাম এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটার মধ্যে 2 নম্বর নিয়মটা এবার বলি। যে একটা কথা হচ্ছে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার বের করতে বলে তাহলে হচ্ছে উপরে, হ্যাঁ এখানে একটা কথা আছে, নিট মুনাফাটা নেওয়া যাবে না কিন্তু মোট মোট মুনাফা, এই জন্য সূত্রের মধ্যে বলা ছিল মোট মুনাফা নিচে যেটার উপর মুনাফার হার বের করতে বলে সেই সংখ্যাটা, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর হইলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর হইলে ক্রয় মূল্য, মূল্য লিখলাম সোজা কথা, মূল্য গুণ 100, শেষ। হ্যাঁ, তো ওই প্রশ্নের মধ্যে বলছিল যে ক্রয় কি বললো যেন, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা একটু দাঁড়াও। 1 নম্বরটা সিট খোলা আছে তোমাদের কাছে? সংখ্যাটা তো ভুলে গেলাম, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর অঙ্কটার মধ্যে বলা আছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ওই যে আমি শেয়ার দিচ্ছিলাম ওইটার মধ্যে। স্কলার্স এর লেকচারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছর পরের অংশটা ওই যে মূল্য ও মুনাফার 1 নম্বর বলছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? উম, হ্যাঁ এটা তো মুখস্থ রাখলে হয়। আচ্ছা, টাটকা দাও। না, একটু ওয়েট করো, আমি এলোমেলো করে ফেলছি। এই সূত্রটা ওইটার জন্য না, আসলে আমি এইমাত্র আরেকটা জিনিস আমি নিয়ম 3টা আগে বলে ফেলি, হ্যাঁ। নিয়ম 3 হচ্ছে হার থেকে হার বের করা। হার থেকে হার বের করা, এটা আমি একটু লিখে দিচ্ছি, চারটা চারটা নিয়ম, এই চারটা নিয়ম একটু তোমরা নোট রাখবে আলাদা। এই শামীম যেটা বললাম মুখস্থ রাখলে হয়, মুখস্থ রাখলে একটা রিস্ক থাকে, রিস্কটা হচ্ছে কি কখনো কখনো এমন সব পার্সেন্টেজ দেওয়া থাকে যেটা তোমার হচ্ছে ওই লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, ওইটা হচ্ছে লিস্টটা যে ওরা তৈরি করছে কিভাবে তৈরি করছে সেটা একটু বোঝা থাকলে তাহলে ওই রিস্ক হবে না আর কি, লিস্টের আশায় থাকলে আর চলবে না, তাহলে আর থাকা লাগবে না। হার থেকে হার নির্ণয় করার নিয়মটা হচ্ছে, হ্যাঁ ওই ওই যে, আচ্ছা তো আমি বুঝাও দেই যে ওইটা কিভাবে হইলো সেটা, তাহলে ওই যে মুখস্থ রাখতে পারলে তো ভালো, মুখস্থ না রাখতে পারলে তো যে একটু বের করে নিতে পারবে সব। তবে বুঝাটাও দরকার আছে, কেন জানো? তুমি দেখা গেল যে ওইখানে সব পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, 10%, 20%, 30%, 40%, 50%, এরকম এগুলো সিরিয়ালি করা আছে। এর কোনো সম্ভাবনা নাই যে তোমার বিজয় সংখ্যাটা দিবে না। ধরো এক বললো 33.33% এর ইয়ে বের করো, তখন তুমি কিন্তু ওই যে ওটা মুখস্থটা দিয়ে আর চলবে না তোমার। বা বললো 17%-এরটা বের করো, এরকম তখন নিয়মটা জানা থাকলে তুমি করে নিতে পারো। তো এরকম হার থেকে হার নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে, ধরো ক্রয় মূল্যের উপর হার দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে ক্রয় মূল্যের উপর, ওই প্রশ্নটার কথা বলছি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 25%, একটা হার দেওয়া আছে। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত বের করো। এরকম প্রশ্ন কিন্তু অনেক আসে, আসতে দেখা যায়।
প্রশ্নটা হচ্ছে এরকম। তো তখন এটার জন্য সিস্টেম কি, যেই পার্সেন্টেজটা দেওয়া আছে, এই যে জাস্ট সূত্রের মতো করে জিনিসটা বসাও। উপরে পার্সেন্টেজটা 25, নিচে এই যে লিখলাম হার যোগ অথবা বিয়োগ। মানে কি, যদি এই এই হারটা ক্রয় মূল্যের উপর দেওয়া থাকে, হারটা ক্রয় মূল্যের উপর দেওয়া থাকে, তাহলে ক্রয় ক্রয় মানে মানে কি যোগ 125 লিখবো নিচে। আর যদি এটা বিক্রয়ের উপর দেওয়া থাকে, এই কথাটা এইভাবে করে মনে রাখলেও পারো, তাহলে বিয়োগ লিখবো, মানে হচ্ছে 75 লিখতাম এখানে। যদি এটা বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকতো, লিখতাম এখানে 100 থেকে 25 বিয়োগ করে 75 লিখতাম। ক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে যোগ করতাম, এই যে বিক্রয় মানে বিয়োগ, বিক্রয় বি বি দেখে মনে রাখো যে বিক্রয় বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে বিয়োগ করব 100 থেকে, আর ক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে সিম্পলি যোগ করব। এভাবে একটু বি বি দিয়ে একটা মনে রাখ, একটা সাইড মনে রাখলেই তোমার জন্য সুবিধা হয়, সহজে বোঝা যায়। বি দেখলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে মনে করবে যেটা বিয়োগ করবো 100 থেকে। হ্যাঁ, ওই পার্সেন্টেজটা উপরে, আর হচ্ছে নিচে 100 সাথে বিক্রয়ের উপর দেওয়া থাকলে বিয়োগ, হ্যাঁ বিয়োগ, আর ক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে যোগ। ব্যাস, কাটাকাটি করলে শেষ, পার্সেন্টেজ বের হয়ে যাবে। তার 25, 5 25 100, আর হচ্ছে 5 20 কাটাকাটি 100, 20%। অ্যান্সার হবে 20%। আমি কি বুঝাইতে পারছি? এইরকম। তো এইটা সহজে মনে রাখার আবার একটা টেবিল ওই বইয়ের মধ্যে করে রাখা আছে, শীটের মধ্যে করে রাখা আছে, দেখবা টেবিলটার মধ্যে দেখবা যে এরকম দেওয়া আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর লাভের হার, ক্রয় মূল্যের উপর লাভের হার যদি হয় 25%, বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে 20%। আর বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি হয় 30%, এখানে এরকম কত যেন একটা বলা আছে। তো এরকম একটা লিস্ট ওরা বানাইছে, লিস্টটা বানাইছে কিভাবে, এই সূত্রটা দিয়ে বের করে কিছু জিনিস দিছে র্যান্ডমলি, 20 25 30 40 এরকম বের করে রাখা আছে, জাস্ট একটু একটু মনে রাখতে বলছে কিছু বইয়ের মধ্যে। তো মনে রাখে, যদি মনে না থাকে তখন তুমি এভাবে করতে পারো, যেই পার্সেন্টেজটা দেওয়া থাকে ওই পার্সেন্টেজটা উপরে, বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে বিয়োগ করে লিখতাম 100, শুধু 75 লিখতাম, ক্রয় মূল্যের উপর দেওয়া আছে দেখে যোগ করে লিখছি 125, ব্যাস কাটাকাটি করলেই শেষ। 100 দিয়ে জিনিসটা বুঝলাম, একদম সহজ। জাস্ট এই সিস্টেমটা, পার্সেন্টেজটা উপরে, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজটাকে 100 থেকে যোগ করব অথবা বিয়োগ করব, ব্যাস কাটাকাটি করলেই শেষ। ওকে, এটা কখনো ভুল করো না, এটা একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, এবং ওটা অনেক ইম্পর্টেন্ট, অনেক আসে। আবারও বলছি, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% এরকম বলা, এরকম দেয়া থাকে, একটা একটা মূল্যের উপর মুনাফার হার এত পার্সেন্ট, অন্যের উপর অন্যটার উপর মুনাফার হার কত, এরকম বের করতে বললেই এই পার্সেন্টেজটা উপরে ভাগ, পার্সেন্টেজটা যদি ক্রয় মূল্যের উপর দেওয়া থাকে যোগ, 100 সাথে যোগ করে লিখবো, পার্সেন্টেজটা যদি বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে 100 সাথে বিয়োগ করে লিখবো, শেষ। তারপর কাটাকাটি করলেই ওকে। এটা 3 নম্বর নিয়ম। এই নিয়মটার আলোকেই মূলত ওই যে প্র্যাকটিস গুলা, একটু প্র্যাকটিস গুলা দেখি এবার তাহলে পারা যায় কিনা, বুঝি কিনা। কিন্তু আর 25%-এরটা, 25% ক্রয় মূল্যের উপর 25% দেওয়া থাকলে বিক্রয় মূল্যের উপর 20%, 20% এ হবে। আচ্ছা, ওই জিনিসটাই, ওই যে শামীম যেটার কথা বললো না, একটা টেবিল, এই টেবিলটা, এই যে এই টেবিলটার কথা শামীম বলছিল, এটা লেকচার শিটের মধ্যেও আছে, বইয়ের মধ্যেও আছে, বিভিন্ন জায়গায় আছে, যে এখানে র্যান্ডমলি কিছু জিনিস দেওয়া আছে, যদি এটা 20 হয় তাহলে এটা হবে 16, এটা যদি হয় 25 এটা হবে 20, সবসময় বের করলে তো এটা হবে, মানে র্যান্ডমলি ওরা কিছু বের করে রাখছে, বের করে রেখে মানে এগুলা বেশি বেশি আসে পরীক্ষায়, তো এই জন্য এগুলো আলাদা ওরা বের করে রাখছে শুধু মনে মুখস্থ রাখার জন্য। তো মুখস্থ যদি কারো রাখতে প্রবলেম হয়, এটা ওইভাবে মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। দেখো 16 20 20 25 25 33 33 50 50 100, সিরিয়াল একটা সিকোয়েন্স আছে, এভাবেও মনে রাখতে পারো, তোমার খুশি। ওকে, তাহলে আরেকটা প্র্যাকটিস করি ওই রকমই, দেখো দেখি পারি কিনা, যে আহ,
এই যে এই প্র্যাকটিসটা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50%, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? পার্সেন্টেজটা উপরে 50 ভাগ ক্রয়, মানে বললাম যে ক্রয় থাকলে যোগ, বিক্রয় থাকলে বিয়োগ। না, বিক্রয়ের উপর দেয়া আছে, মানে বিক্রয় থাকলে বিয়োগ, ক্রয় থাকলে যোগ বললাম। নিচে তাহলে উপরে লিখবো 50, নিচে লিখবো 50। এই যে 12 নম্বর। হ্যাঁ, 50 ভাগ 50 গুণ 100 মানে হচ্ছে 100% হবে উত্তর। বুঝতে পারছি বিষয়টা? সবাই সবাই একজনও যদি না বুঝো, একজন হলেও বলো। তোমার যেটা খুশি। একবার বললে ভালো হয়। হুম, বলো বলো বলো। এই কাটাকাটিটা মনে হয় বুঝো নাই তুমি। কাটাকাটিটা তুমি মনে হয় বুঝো না। কাটাকাটিটা করছি কিভাবে? 25, হ্যাঁ, 4 25-এ 100, 5 25-এ 125, নিচে থাকলো 5, 5 20-এ 100, 5 কে 20 100 দিয়ে কাটছি, 20% থাকে। বুঝছি? এইভাবে। তো এই যে আরেকটা যে প্র্যাকটিসের কথা বললাম, দেয়া ছিল যে ক্রয় মূল্যের উপর লাভের হার, না, বিক্রয় মূল্যের উপর লাভের হার 50%, তাইলে ক্রয় মূল্যের উপর কত? এটা জিজ্ঞেস করছে। বের করবো কিভাবে? পার্সেন্টেজটা উপরে লিখবো। তাইলে নিচে লিখবো বিক্রয়ের উপর মানে বিয়োগ, মানে 50, 50, 100 থেকে 50 বিয়োগ। তাহলে 50 গুণ 100 শেষ। কাটাকাটি করলে হয় 50 50 কাটা 1, তাহলে 1%, এই 100%, 100%, হ্যাঁ। এইরকম করে সবগুলা সিরিয়ালি তুমি এভাবে বের করতে পারো। ওকে, এখন মনে করো ওই লিস্টের মধ্যে একটা আইটেম দেওয়া নাই, এরকম প্রশ্ন আসলো যে বিক্রয় মূল্যের উপর লাভের হার, উম, বিক্রয় মূল্যের উপর লাভের হার মনে করো 10%, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এরকম মনে করো বললো, তখন কি করব? 10 উপরে, নিচে 90 গুণ 100, কাটাকাটি করলেই শেষ। এরকম করে যেই কোনো এরকম হার থেকে হার বের করতে বলে, হারটা উপরে, নিচে হারের সাথে 100 যোগ অথবা বিয়োগ, 100-র সাথে হারটা যোগ অথবা বিয়োগ গুণ 100, কাটাকাটি করলেই বের হয়ে যাবে পার্সেন্টেজ। ওকে, তাহলে এটা নিয়ে আর বেশি আগাইলাম না, এই কথা বুঝছো আশা করি সবাই। এটা গেল, এটা হচ্ছে 3 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মটা আমি ভুলে আগে দেখা ফেলছি, তো ওইটা নিয়ে জেনারেটর সামনে লাগছিল। 2 নম্বর নিয়মটা কি বলছিলাম? চারটা, টোটাল 4টা হবে। 4 নম্বরটা যাচ্ছে, এটা একটু, এটা বুঝছো যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলুক বা ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলুক, লাভটা উপরে নিচে ওই মূল্যটা গুণ 100, লাভটা উপরে নিচে ওই মূল্যটা গুণ 100, শেষ। এইভাবে একটু প্র্যাকটিস করি, যে 2 নম্বর যে সূত্রটা দেখলাম না, ওই সূত্রটার একটা প্র্যাকটিস করি, দেখি পারা যায় কিনা। এগুলা কোচিং এর শিটে সাজানো আছে, মানে সিরিয়ালি আছে, আমার এখানে ওলট পালট হয়ে গেছে কেন জানি, এই জন্য আমার এলোমেলো লাগছে। হুম, ওই যে সূত্রটা, এই সূত্রটা প্রশ্ন হচ্ছে এই যে সমস্যা 3, ওই সূত্রটা দিয়ে সমস্যা 3 দেখো, এইভাবে বের করা যাবে যে নিট বিক্রয় এত, লাভ এত, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? আমরা কি বললাম যে যে কোনো জিনিসের উপর লাভের হার বলা থাকলে মুনাফা উপরে, নিচে ওই মূল্যটা। তাহলে মুনাফা মানে লাভ হচ্ছে 3000, এটা উপরে, আর নিচে হবে হচ্ছে ওই মূল্যটা। তা মূল্যটা আছে হচ্ছে 6000, 3000 ভাগ 6000, শেষ, সিম্পল। কাটাকাটি করলে হয় 50, ভাগ করলে হয় 50%। হ্যাঁ, এখানে নিট বিক্রয় দেওয়া আছে 6000 টাকা, আর মোট লাভ আছে 3000 টাকা। একটু লিখে দেখাবো। আচ্ছা,
প্রশ্নটা কি ছিল যে বিক্রয় মূল্যের উপর না, নিট বিক্রয়ের পরিমাণ 6,000 টাকা আর হচ্ছে এখানে লাভের পরিমাণ হচ্ছে 3,000 টাকা বলছিল, তাই না? তো আমরা দেখলাম কি যে যেই আর বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত বের করো। তো আমরা নিয়মের সূত্রের মধ্যে দেখলাম কি মুনাফাটা উপরে, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে বিক্রয়। তো মুনাফাটা উপরে আর হচ্ছে নিচে যেটার উপর বিক্রয়, যেটার উপর হার বের করতে বলে ওই সংখ্যাটা নিচে। তাহলে বিক্রয় মূল্য 6,000, মুনাফা হলো 3,000, গুণ 100, শেষ, কাটাকাটি করলে হয়ে যাবে। ওকে, কাটাকাটি করার একটা সহজ বুদ্ধি তোমাদেরকে শিখাই যে এই অঙ্কের মধ্যে তো এরকম আছে হিসাব বিজ্ঞানে যে কাটাকাটি গুলো হাতে করা লাগে, কিছু যদি অঙ্ক আসে। সহজ সিস্টেম, সংখ্যা শূন্য তিনটা উপরের জন্য নিচের তিনটা শূন্য কেটে দিবা। এটা তো জাস্ট সিম্পল একটা কাটাকাটি, রাফ কাটাকাটি গুলোর মধ্যে এই বুদ্ধিটা কাজে কাজে লাগাইতে পারো, বড় বড় সংখ্যাওয়ালা জিনিসগুলোর মধ্যেও কাজে লাগাইতে পারো। উপরে যেই কটা শূন্য আছে নিচে এই কটা শূন্য, পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা কেটে দিবা, ছোট করে নিবা সংখ্যাটা, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। তা 3 দুগুণে 6, 2 নিচে 2 ভাগ 50, 50% হবে উত্তর। বিষয়টা কি বুঝছি? 50%। হুম। 3,000 লাভের হার। হুম, হ্যাঁ। আর যেটার উপর হার বের করতে বলে, হ্যাঁ, নিট বিক্রয় বলতেই তো বিক্রয় মূল্য বোঝাচ্ছে, সেটা নিচে, গুণ 100, শেষ। হ্যাঁ, একই তো কথা। বুঝছি জিনিসটা? যেটার উপর হার বের করতে মুনাফা উপরে, আর যেটার উপর মুনাফার হার বের করতে বলবে ওই সংখ্যাটা নিচে, ব্যাস, গুণ 100, কাটাকাটি করলেই উত্তর। তাহলে এটা গেল 3 নাম্বার, তিনটা নিয়ম আমরা শিখলাম, বুঝলাম। 4 নাম্বার নিয়ম একদম সহজ। এটা হচ্ছে মূল্য এবং মুনাফার হার থেকে, এটাও একটু লিখে বুঝাই তাহলে ভালো হবে। 4 নাম্বার নিয়ম হচ্ছে, মনে করো একটা জিনিসের মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য, মনে করো ক্রয় মূল্য 50,000 টাকা দেওয়া আছে, এবং মুনাফা কয় টাকা হয়েছে সেটা দেওয়া আছে। এটা থেকে মুনাফার হার বের করতে বলবে। এই রকমের একটা আছে অঙ্ক, এই বাস এই 4 রকমের অঙ্ক এইখানে ক্রয় বিক্রয়ের হিসাব নিকাশ থেকে প্রশ্ন আসে। ওকে, এটার জন্য নিয়ম দুইটা বলবো। হ্যাঁ, দুইটা নিয়মই রিলেটেবল, সহজ করে বুঝাই দেবো, নিয়মগুলো আর মুখস্থও রাখা লাগবে না। যে যদি মনে করো ক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফা। আবার মনে করো এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মুনাফা, এই দুইটা সংখ্যা দেওয়া আছে। এটা থেকে বললো ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করো, বা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করো। তো দুই রকম বেলায় দুই রকম নিয়ম। মুনাফার হার এগুলা, হ্যাঁ। তো এটা বের করার নিয়ম হচ্ছে, উপরে মুনাফাটা বসাবো, উপরে মুনাফা, নিচে হচ্ছে এই সংখ্যাটা যেটার উপর মুনাফার হার বের করতে বলে ওই সংখ্যাটা নিচে। সরি, এলোমেলো লাগাই ফেলছি, একটু দাঁড়াও। আচ্ছা, এইখানে আমার লেখা আছে, দাঁড়াও আমি খাতা নিয়ে বসছি তো। এই যে এইটার কথা বলছি আমি, এই যে এইটার কথা, আমার আর লেখা লাগবে না, আমি এখান থেকেই বুঝাই, লেখাই আছে আমার সামনে। মনে করো একটা মূল্য এবং একটা মুনাফার হার দেয়া আছে, এখান থেকে মূল্য নির্ণয় করতে বলছে। তো দুই রকম নিয়ম আছে, যদি ক্রয় মূল্যের উপর হার বের করতে বলে তাহলে এটা, যদি বিক্রয় মূল্যের উপর হার বের করতে বলে বা আলাদা এককে দেওয়া থাকে, একই, আরো সহজ করে বলি, দুইটা সংখ্যা যদি আলাদা এককে দেওয়া থাকে, দুইটা সংখ্যা যদি আলাদা এককে দেওয়া থাকে তাহলে নিয়ম হলো এইটা,
যদি একটা সংখ্যা যদি একই এককে দেওয়া থাকে তাহলে নিয়ম হচ্ছে এইটা। এখন এই একক বলতে আমি কি বোঝাচ্ছি একটু দেখাই। মানে ঝামেলা লাগছে। এটা একবার স্ক্রিন দেখানো লাগবে, একবার লিখে দেখানো লাগবে। একটা বোর্ড ক্লাসরুম না হইলে এটাই সমস্যা হচ্ছে। এই অনলাইনে বোঝানোর এটাই একবার সমস্যা। এই জিনিসটা খুবই বিরক্তিকর। ঐরকম নিয়ম হচ্ছে হুম, এই যে এখানে ৫ নাম্বারটা দেখতেছো না? ৫ নাম্বার অঙ্কটা ওই নিয়মের মধ্যে পড়ে। আর বাকিগুলো আমরা বাকি উপরের নিয়মগুলো আমরা সবাই শিখে গেছি। ৫ নাম্বারে প্রশ্নটা দেখো। তা কোন ধরনের প্রশ্নের জন্য এরকম আমরা সেটা বুঝতে পারবো। প্রশ্নটা বলছে যে একটা পণ্যের ক্রয় মূল্য ৩০,০০০ টাকা। বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ ধরছি। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? কত টাকা হবে বলো দেখি? এমনিতে বুদ্ধি খাটায় করো দেখি। হুম। না বিক্রয় মূল্য তো মুনাফা সহ, মুনাফা ধরেই যোগ করে। মানে পণ্যের ক্রয় মূল্য ৩০,০০০। এই টাকা থেকে আমি বিক্রি করে লাভ করব ২০%। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? প্রশ্ন হচ্ছে এইটা। এই তো। হ্যাঁ, ঠিক আছে। শামীম ঠিক বলেছো। আচ্ছা আমি জিনিসটা বুঝাই একদম সুন্দর। এই যে আমি শর্টকাটটা দেখালাম, এটা তুমি একটু বুঝো। দুইটা কিন্তু আলাদা এককে দেওয়া আছে। আমি কি আমার ভাইয়ের সাথে আমার কুকুরের তুলনা করতে পারি? জিনিসটা কিন্তু এরকম যে একটা ক্রয় মূল্য ৩০,০০০ আর বিক্রয় মূল্যের উপর লাভের হার ২০%। দুইটা আলাদা একক। ক্রয় মূল্যের উপর টাকা আর পার্সেন্টেজ বিক্রয় মূল্যের উপর। আলাদা একক, বুঝো কিন্তু। এইটাই আমি বুঝাতে চাচ্ছিলাম যে আলাদা এককে থাকলে কিরকম আর একই এককে থাকলে কিরকম। বুঝতে পারছি এবার প্রশ্নটা? আবার এই নিচেরটায় দেখো একই প্রশ্ন। ক্রয় মূল্যের উপর ১৫,০০০, বিক্রয় মূল্যের উপর ২০%। তো দুইটা আলাদা এককে দেওয়া। তো বিক্রয় মূল্য কত? এরকম নিয়মগুলাই আমি বুঝাতে চাচ্ছি। একটু সূত্রটা আমাদের প্রয়োজনে লিখে নাও অথবা আমি ছবি তুলে দিব না পরে। এই সূত্রটা আলাদা এককে দেওয়া থাকলে যেই মূল্যটা মনে করে দেওয়া আছে ওই মূল্যটা গুণ ওই যে ১০০-র সাথে হার যোগ বা বিয়োগ করার কথাটা যে একটু আগে বললাম ওইভাবেই। যে ক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে ১০০-র সাথে যোগ, বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে ১০০-র সাথে হারটা বা পার্সেন্টেজটা বিয়োগ। নিচে হচ্ছে ভাগ ১০০। বুঝছি? যদি একই এককে দেয়া থাকে। আর যদি আলাদা, আলাদা এককে দেয়া থাকে যেমন এই অঙ্কের মধ্যে ক্রয় মূল্যের উপর একটা মূল্য দেওয়া আছে আর লাভের হার দেওয়া আছে অন্য এককের উপর। তখন এই পার্সেন্টেজটা নিচে, পার্সেন্টেজ যোগ বিয়োগ যে করে আমরা লিখি ওটা নিচে। তো এইটার বেলায় এই অঙ্কটার বেলায় কি হবে? যে ক্রয় মূল্য কয় টাকা বলল? ৩০,০০০। উপরে ৩০,০০০। উপরে ৩০,০০০। আচ্ছা আরেকটা জিনিস এখানে আগে বলে রাখা দরকার। যখন আলাদা এককে দেয়া থাকে তখন হ্যাঁ, ওই যে দেখো তো এইটা হচ্ছে দেয়া ছিল কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মানে যোগ। আমি কি লিখবো তাহলে? পার্সেন্ট কত ছিল যেন? ২০%। তাহলে আমি এখানে লিখবো ১২০। বিষয়টা বুঝছি? মূল্য, এই যে এই নিয়মটা। মূল্যটা দেয়া আছে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য ৩০,০০০। মূল্যটা লিখলাম সূত্রের মতো। গুণ ১০০। যেহেতু আলাদা এককে দেয়া আছে এই ১০০ সাথে যোগ বিয়োগটা নিচে করব। তো যেহেতু ক্রয় মূল্যের উপর দেয়া আছে, ক্রয় মূল্যের উপর হইলে ১০০ সাথে যোগ। আর বিক্রয় মূল্যের উপর হইলে ১০০ সাথে বিয়োগ করে বিক্রয় মূল্যের উপর হইলে ১০০ সাথে বিয়োগ করে ৮০ লিখতাম। বিষয়টা বুঝছি? ব্যাস কাটাকাটি করে দিব, উত্তর বের হয়ে যাবে। বুঝে নাই মনে হয়।
আচ্ছা, দিব সবগুলা। এটারও টাইম রানিং আউট হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আজকের কথাবার্তা সবগুলা। একটু আমি সামারি করি সবগুলা। ওইটা একবার একটু প্র্যাকটিসও করি, তারপরে বোঝাচ্ছি। তাইলে এটা হয় হচ্ছে আহ, উপরে 30,000, আর হচ্ছে 5 নাম্বারটা উপরে 30,000, নিচে হচ্ছে কত বিক্রয় মূল্যের উপর দেয়া আছে, তার মানে বিক্রয় মূল্যের উপর লাভের হার 20%। ও না, এটা তাহলে 80 হবে, তো নিচে নিচে হবে 80। যেহেতু বিক্রয়ের উপর দেওয়া আছে, আমরা জানি বি মানে বিয়োগ, তা বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে বিয়োগ। 30,000 নিচে হচ্ছে 80, উপরে হচ্ছে 30,000 গুণ 100, নিচে হচ্ছে 80। শেষ। কাটাকাটি করলেই বিক্রয় মূল্য, এই লাভের টাকাটা বের হবে। তাহলে লাভের টাকা বের হবে 7,500 কাটাকাটি করলে। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য হবে হচ্ছে লাভ 7,500 আর ক্রয় মূল্য 30,000, অর্থাৎ 37,500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 37,500, এটা কিন্তু সবাই কনফিউজ হবে, ভাববে সবাই 36,000। না, বিষয়টা বুঝছো? ওকে। সুমন মনে হয় জিনিসটা বুঝতেছিল না। এবার বুঝছো নাকি আরেকবার বুঝাবো? বাকিরা বাকিরা বুঝতেছো নাকি খালি বোঝার চেষ্টা করতেছো কিন্তু বুঝতেই বুঝতেছো না? বুঝলে বলবা, একজনও যদি সমস্যা হয় একজনের জন্যই হইলো। উম, এটা বিষয় না। এই যে 6 নাম্বার, এটা একই। একই, হ্যাঁ। উপরে 15,000 লিখবো, আর হচ্ছে, হ্যাঁ, এই যে কে যেন বলতেছিল, একটু বলো বলো বলো। হুম। হ্যাঁ, বলো। হ্যাঁ, একই তো। এই দেখো, এই যে ক্রয় মূল্যের উপর টাকার হার, বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ। তো দুইটা আলাদা করে দাও। বিক্রয়, বিক্রয় মানে বিয়োগ, হ্যাঁ। বি মানে বিয়োগ, তাহলে 15,000 ভাগ 80 গুণ 100, কত টাকা হয়? কাটাকাটি করে দেখো, এটা 18,700 কত হয়, আমি করি করে দেখিনি, করে দেখো তো। 15,000 গুণ 100, নিচে হবে হচ্ছে 80। কাটাকাটি করি। হ্যাঁ, লাভ হয় 3,750। লাভ হয় 3,750, তার মানে জিনিসটার বিক্রয় মূল্য কত? কিনছিলাম 15,000, লাভ করবো 3,750, মানে বিক্রয় মূল্য হচ্ছে 18,750। শেষ। বুঝছি না বিষয়গুলা? তাহলে আজকের সবগুলা কথা, 4টা কথাই একবারে সামারি করি। আজকের 4টা কথা একবারে সামারি করি। প্রথমে বললাম যে আহ ব্যাস এই 4টাই নিয়ম, এখানে আর কিছু নাই। একদম সহজ জিনিস। প্রথমের থেকে আবার সামারি করি। প্রথমে বললাম যে এই যে 2 নম্বর লাইনটা, এই 2 নম্বর লাইনটা মনে রেখে তুমি এই যে নিচে সবগুলা জিনিসই বের করে নিতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে, এটা তুমি বুঝে নিলে তো ভালো, বুঝে নেওয়ার পরে তুমি এই কটা কথা একটু মুখস্থ রাখলা, তাহলে সুবিধা হয় কি, তোমার এটা মনে করো সবসময় মাথায় থাকলো। তুমি জিনিসটা 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। আর যদি তোমার এই সূত্র এইটা, তুমি এইটার উপর ভরসায় থাকো, তাহলে তোমার আলাদা করে এটা বের করে নেওয়ার জন্য 30 সেকেন্ড সময় নষ্ট হবে। আমি এটার পক্ষে নাই ভাই। ওকে। সবগুলো কথা মনে রাখলে ভালো। যে বললাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই ভাবে বের করা যায়: প্রারম্ভিক মজুত যোগ কৃত পণ্যের ব্যয়। অথবা এই জিনিসটা যদি উদ্দীপকে না দেওয়া থাকে, যদি দেখো এই দুইটা জিনিস উদ্দীপকে দেওয়া আছে, এই দুইটা যোগ করে দিব, তাইলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা যাবে। একইভাবে সমান সমানের এই পাশের সংখ্যা ওই পাশে পাঠিয়ে যে কোনো একটা জিনিস বের করতে বললে আমরা সবগুলোই বের করতে পারবো। এটা একটা নিয়ম গেল। 2 নম্বর নিয়ম বলছিলাম যে বিক্রয় মূল্যের উপর লাভের হার, মনে করো একটা জিনিসের একটা মুনাফা দেওয়া আছে আর একটা জিনিসের মূল্য দেওয়া আছে। মুনাফা যদি বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বা ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তখন মুনাফা উপরে, যেই জিনিসটার উপর মুনাফার হার বের করতে বলে ওইটা নিচে গুণ 100।
আবার ক্রয় মূল্যের উপর হার যদি মনে করো একই, উপরে মুনাফা নিচে যে জিনিসটার উপর মানে ক্রয় মূল্য গুণ 100, এটা হলো 2 নম্বর নিয়ম ছিল। 3 নম্বর নিয়মের কথা বললাম যে আহ এটা এখানে লেখা আছে না, আচ্ছা, এটা এটা মনে হয় আমি ওই যে ইয়া থেকে দেখাইছিলাম, লিখে দেখাইছিলাম। 3 নম্বর নিয়মটা দেখাইলাম এরকম, এরকম যে একটা হার দেওয়া আছে, মনে করো ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে 20%, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, এরকম যদি বের করতে বলে, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, আরেকটা জিনিসের পার্সেন্টেজ বের করতে বলে, তখন নিয়ম হচ্ছে ওই পার্সেন্টেজটা উপরে, নিচে হচ্ছে পার্সেন্টেজটার সাথে যোগ অথবা বিয়োগ, আহ, হারের সাথে না, 100-র সাথে, ওই 100-র সাথে যোগ অথবা বিয়োগ ওই হারটা। তা যোগ আর বিয়োগ কখন করব? যদি ক্রয় মূল্যের উপর দেওয়া থাকে তাহলে হারের সাথে 100টা যোগ করব, যদি বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে তাহলে হারের সাথে 100টা বিয়োগ করব। এটা সহজে মনে রাখার বুদ্ধি বলছিলাম, মানে বি মানে মনে রাখো বিক্রয়, মানে বি মানে হচ্ছে বিয়োগ, কথার মধ্যে বি আছে বিয়োগ, ক্রয়ের উপর তাহলে যোগ, খালি একটা জিনিস এক সাইড মনে রাখলে তো আরেক সাইড মনে থাকেই। তাহলে 100 যোগ অথবা বিয়োগ, এটা হচ্ছে 3 নম্বর নিয়মের কথা বললাম, যে ক্রয় মূল্য, মনে করো একটা এক্সাম্পলও ছিল, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, বের করার সিস্টেম হচ্ছে উপরে 25, নিচে হচ্ছে এখানে লিখবো 125, কারণ ক্রয় মানে বললাম যে ক্রয়ের উপর থাকলে যোগ 100, 100-র সাথে যোগ 125, এই নিয়ম অনুযায়ী উপরে 25 নিচে 125 গুণ 100, শেষ, কাটাকাটি করলে হয়ে যাবে 25 ভাগ 125 গুণ 100। এটা এভাবে কাটাকাটি করলেই 20% হয়, কাটাকাটিটা করলে এভাবে একটা হার থেকে আরেকটা হার বের করার, এটা হচ্ছে সিস্টেম। এটা সহজে মনে রাখার জন্য ওই টেবিলটাও তুমি মনে রাখতে পারো, অথবা টেবিলের যদি রিস্ক না নিতে চাও তাহলে তুমি এই নিয়মটাও মনে রাখতে পারো। 4 নম্বর নিয়মের কথা বললাম যে 4 নম্বর নিয়ম এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন, 4 নম্বর নিয়ম বললাম যে একটা মূল্য দেওয়া আছে, একটা মুনাফার হার দেওয়া আছে, যদি দুইটা জিনিস একই এককে দেওয়া থাকে তাহলে এইভাবে করব, মূল্যটার সাথে 100, মূল্যটার সাথে গুণ 100 যোগ হার অথবা যোগ অথবা বিয়োগ হার, ওই যে জিনিসটা দেখালাম, ক্রয়ের উপর থাকলে যোগ, বিক্রয়ের উপর থাকলে 100-র সাথে বিয়োগ হারটা ভাগ 100, একই এককে দেওয়া থাকলে এরকম, আর আলাদা আলাদা এককে দেওয়া থাকলে নিয়ম হচ্ছে মূল্য গুণ 100, যে মূল্যটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যার সাথে 100 গুণ, আর যে পার্সেন্টেজটা দেওয়া আছে পার্সেন্টেজটার সাথে যোগ অথবা বিয়োগ হারটা, শেষ। এই হলো 4টা নিয়মের কথা বললাম। ওকে, বুঝতে সমস্যা আছে? হুম, এই 4 ভাবে এমসিকিউ গুলো আসে, এবং এখান থেকে প্রশ্ন আসবেই, একদম শিওর থাকো। 4টা নিয়মের 4টাই সমান সমান ইম্পর্টেন্ট, কোনোটা আমি কম বেশি বলতে পারবো না, সবগুলাই সমান সমান ভাবে ইম্পর্টেন্ট হিসেবে আসে। আর জিনিসটা সহজ তো, তুমি এই যে নিয়ম 4টা বললাম, নিয়ম 4টা তুমি যদি বুঝে থাকো, আমি এগুলো লেখাগুলো আরেকবার ছবি তুলে পাঠাবো তোমাদের এখানে, তখন তুমি এই নিয়মটা মিলাই মিলাই প্র্যাকটিস গুলা করে ফেলবা, এখানে এক্সারসাইজ যতগুলা প্র্যাকটিস আছে সবগুলা প্র্যাকটিস করে ফেলবা। আর তো পড়ানোর কিছু নাই, একটা কাজ করতে পারো তোমরা, এখন আমার সামনে কয়েকটা প্র্যাকটিস করে নিজে নিজে আমার সামনে দেখো দেখি পারা যায় কিনা, যদি পারা যায় তাহলে বুঝবো তোমরা জিনিসটা বুঝছো ভালো করে, যদি না পারো তাহলে এখনই জিজ্ঞাসা করো, আর আবার এটা করা যায়, যেহেতু সময় আছে। হুম, স্ক্রিন বের করি, হ্যাঁ। এখান থেকে তো করলাম কয়েকটা, এখান থেকে প্রথম গুলা সবই করছি, 1 করছি, 2 করছি, এখানকার 4 নাম্বারটা থেকে 4, 5, 6 এই কয়টা করো দেখি, এই পেজের সবগুলো কমপ্লিট হোক তাইলে, দেখো তো পারা যাচ্ছে কিনা নিজেরা নিজেরা।
যদি পারো তাহলে বুঝবো যে হয়েছে, বিষয়টা বুঝছো।